এর জন্য যারা পরীক্ষা দেবে, আমার যে কম্পারিজন বইটা বার করেছি আমি, সে বইটা সম্বন্ধে একটি রিভিউ, বইটার মধ্যে কি আছে, কতটা তোমরা ইনফরমেশন এখান থেকে পাবে। শুধু এই বইটি 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোশ্চেন অ্যান্সারই নয়, এই বইটার মধ্যে যে ডিটেলস এক্সপ্লেনেশন, প্রত্যেকটা অ্যান্সারের অপশনের প্রতি এক্সপ্লেনেশন দেওয়া আছে। সেই জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি, মিনিট 20, এটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু বইটার সম্বন্ধে তোমাদের ভালো ধারণা হবে। ঠিক আছে, এখানে এই এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে আমি মাঝে মাঝে সরিয়ে যাবো, সেটা পড়বে। তার সাথে ছোট্ট একটা 18 মিনিট 34 সেকেন্ডের একটা অডিও আছে। সে অডিওটা মন দিয়ে শুনলে তোমরা এই বইটির ডেপথনেস সম্বন্ধে তোমরা ধারণা করতে পারবে। ঠিক আছে, তো আমি অডিওটা চালু করছি, তোমরা মন দিয়ে শোনো। একবার কল্পনা করা যাক, ধরুন এমন একটা টাইম মেশিন পাওয়া গেছে। টাইম মেশিন মানে আক্ষরিক অর্থে? না, মানে ধরুন এমন একটা মেশিন যার ভেতরে ঢুকলে গত 17 বছর ধরে পরীক্ষকরা ঠিক কিভাবে চিন্তা করেছেন। ও আচ্ছা। হ্যাঁ, মানে প্রশ্ন তৈরি করার সময় তাদের মাথায় কোন সমীকরণগুলো কাজ করেছে তার পুরো ম্যাপটা চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে ভেসে ওঠে। বাপরে, তাহলে তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাই আর ততটা কঠিন মনে হবে না। একদমই তাই। সাধারণত যে কোনো বড় পরীক্ষা আমাদের কাছে একটা বন্ধ দরজার মতো মনে হয়। বাইরে থেকে দেখে তো বোঝার উপায় থাকে না ভেতরে আসলে কি হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু ধরুন যদি সেই দরজার পেছনের সব গাণিতিক হিসাব আগে থেকেই জানা যায়, আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের বিষয়বস্তু ঠিক এমনই একটা টাইম মেশিনের মতো কাজ করে। দারুণ ব্যাপার। তো আজ আমরা ঠিক কোন টাইম মেশিনের কথা বলছি? আমাদের হাতে রয়েছে অসিত হালদারের লেখা মাস্টার গাইড টু WBA&AS প্রিলিমিনারি এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, বা সংক্ষেপে WBA&AS এর মতো একটা ভীষণ কঠিন পরীক্ষা ক্র্যাক করার জন্য। হ্যাঁ, এটা তো সত্যিই বেশ কঠিন পরীক্ষা। একদম। আর এই বইটি কেবল একটা গাইড নয়, বরং দীর্ঘ 17 বছরের পরীক্ষার প্রশ্ন, তার প্যাটার্ন আর স্ট্র্যাটেজির এক বিশাল খনি বলা যায়। মানে 2006 থেকে 2022 পর্যন্ত। ঠিক। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, আজকের এই আলোচনা কিন্তু কোনো গতানুগতিক বইয়ের রিভিউ নয়। বুঝতে পারছি। বিশাল এবং এলোমেলো তথ্যের পাহাড় থেকে কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলো ছেকে বের করতে হয় আর সেগুলোকে একটা মাস্টার ব্লুপ্রিন্টে পরিণত করতে হয়, সেই প্রক্রিয়াটাই আজ আমরা ডিকোড করব। আর যাদের লক্ষ্য হলো খুব দ্রুত অথচ নিখুঁতভাবে কোনো নতুন এবং জটিল বিষয় আয়ত্ত করা, তাদের জন্য আজকের এই আলোচনা একটা দুর্দান্ত কেস স্টাডি হতে যাচ্ছে। একদম ঠিক বলেছেন। কারণ তথ্য মুখস্থ করা এক জিনিস, আর তথ্যের ভেতর থেকে প্যাটার্ন বা ধরন খুঁজে বের করে একটা গোছানো স্ট্র্যাটেজি তৈরি করা, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তা তো বটেই। 17 বছরের ডেটা নিয়ে কাজ করাটা মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। যখন এত দীর্ঘ সময় ডেটা সেট বিশ্লেষণ করা হয়, তখন পুরো প্রস্তুতিটা আর অন্ধকারে ঢিল ছোড়ার মতো থাকে না। হ্যাঁ, তখন সেটা একটা বিজ্ঞান হয়ে দাঁড়ায়। একদম, পুরো জিনিসটা একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিতে পরিণত হয়। আমরা তখন প্রশ্নের বিবর্তনের একটা পরিষ্কার ধারা দেখতে শুরু করি। তো এই ব্লুপ্রিন্টের সবচেয়ে বড় শক্তির জায়গাটা দিয়েই তাহলে শুরু করা যাক। 17 বছরের প্রশ্ন ভাণ্ডার বা আগের বছরের প্রশ্নপত্র, যাকে আমরা সংক্ষেপে PYQ বলি, সেটাই হলো এই প্রস্তুতির মূল ভিত্তি। বাজারে থাকা সাধারণ গাইডবুকগুলোতে সাধারণত প্রশ্নের নিচে শুধু ক, খ, গ বা ঘ উত্তরের একটা শুষ্ক তালিকা দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায়। শুধু উত্তর দাগানো থাকে, মানে কি উত্তর হবে তার চেয়ে কেন হবে সেটা বোঝা। ঠিক। আমাদের সোর্স ম্যাটেরিয়াল থেকে একটা সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরা যাক 99 নম্বর প্রশ্ন। আচ্ছা, কি ছিল প্রশ্নটা? সেখানে প্রশ্ন করা হয়েছিল, জীবন বীমা প্রিমিয়াম বা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামকে কেন ড্রয়িংস বা উত্তোলন হিসেবে ধরে মূলধন থেকে বাদ দেওয়া হয়। ওহ, এটা তো অ্যাকাউন্টেন্সির খুব চমৎকার একটা কনসেপ্ট। একদম। এখন বইটিতে শুধু উত্তরটি লিখে রেখেই দায়সারা হয়নি, সেখানে বিজনেস এন্টিটি কনসেপ্ট বা ব্যবসায়ের সত্তানীতির পুরো মেকানিজমটা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, মানে বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী ব্যবসা এবং ব্যবসার মালিক তো দুটো সম্পূর্ণ আলাদা সত্তা। ঠিক তাই। তো মালিকের ব্যক্তিগত জীবন বীমার খরচ যখন
ব্যবসার টাকা থেকে মেটানো হয় হুম। তখন সেটি ব্যবসার খরচ নয়, বরং মালিকের ব্যক্তিগত উত্তোলন বা ড্রয়িংস। আর ঠিক এই কারণেই এটিকে মূলধন বা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে বাদ দিতে হয়। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মুগ্ধ করে তা হলো এই কেন বা হোয়াই এর উপর জোর দেওয়ার প্রবণতা। হুম। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুখস্থ করে হয়তো কোনো মতে প্রিলিমিনারিতে একটা ভালো স্কোর করা যায়, হুম। কিন্তু যখন কেউ বাস্তবে অডিট ও অ্যাকাউন্ট সার্ভিসে একজন কর্মকর্তা হিসেবে কাজ করবেন, তখন তো আর মুখস্থবিদ্যা কাজে লাগবে না। একেবারেই না। হুম হুম। তখন এই বিশ্লেষণী ক্ষমতায় তার সবচেয়ে বড় হাতিয়ার হবে। বইয়ের 144 নম্বর প্রশ্নের উদাহরণটাও কিন্তু এই একই দর্শনের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই ফাঁকা সেটের বা এমটি সেটের পাওয়ার সেটের বিষয়টা তো। ঠিক, প্রশ্নে বলা হয়েছে ফাঁকা সেটের পাওয়ার সেট কি হবে। এখানে শুধু অপশন দাগিয়ে দেওয়ার বদলে অঙ্কের একেবারে গভীরে গিয়ে লজিকটা বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে যে লজিকটা বলে যে একটি ফাঁকা সেটের পাওয়ার সেটে ঠিক একটি উপাদান থাকে, আর সেটি হলো স্বয়ং ওই ফাঁকা সেটটি। একদম। এই যে ভিত্তিমূল বা ফাউন্ডেশন মজবুত করার চেষ্টা, এটি একজন পরীক্ষার্থীকে এমনভাবে তৈরি করে যে পরের বছর প্রশ্ন যদি একটু ঘুরিয়েও দেওয়া হয়, তবু কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে তিনি ঘাবড়ে যাবেন না। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন যেন একজন মাস্টার দাবারও তার প্রতিটা চাল বিশ্লেষণ করে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। দারুণ উপমা। তাই না? তিনি শুধু জেতার কোনো ম্যানুয়াল বা শর্টকাট ধরিয়ে দিচ্ছেন না, বরং বোর্ডের কোন ঘুঁটি কিভাবে এবং কেন কাজ করে সেই দর্শনটা শেখাচ্ছেন। একদম। কারণ 17 বছরের প্রশ্নগুলো যখন কেউ এত গভীরে গিয়ে পড়বেন, প্রতিটি উত্তরের পেছনের কারণ বিশ্লেষণ করবেন, তখন তিনি আসলে পরীক্ষকদের মনস্তত্ত্বটাই বুঝতে শুরু করবেন। ঠিক তাই। এই প্রক্রিয়াটা মানুষের মস্তিষ্কে এমন একটা সেন্স তৈরি করে দেয়, যার ফলে সে নিজেই অনুমান করতে পারে যে আগামী বছর কোন অধ্যায় থেকে ঠিক কি ধরনের ঘুরিয়ে দেওয়া প্রশ্ন আসতে পারে। হুম, এই লজিক তো বোঝা গেল, কিন্তু মানে যখন একজন পরীক্ষার্থী বুঝতে পারেন যে তাকে একই সাথে অ্যাকাউন্টেন্সি, কনস্টিটিউশন, অডিটিং আর বিজনেস ম্যাথামেটিক্সের মতো সম্পূর্ণ ভিন্নধর্মী বিষয়গুলো সামলাতে হবে, হ্যাঁ, এটা বেশ মাথা খারাপ করা ব্যাপার। সত্যিই তো তখন তো রীতিমতো আতঙ্ক তৈরি হওয়ার কথা। প্যাটার্ন বোঝাটা হয়তো যুদ্ধের অর্ধেক, কিন্তু এই বিশাল সিলেবাস আর কনসেপ্টের মধ্যে সেতু তৈরি হবে কিভাবে? ঠিক এই জায়গাতেই প্রয়োজন হয় একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ বা কৌশলগত প্রস্তুতির। আচ্ছা। এলোমেলোভাবে পড়া শুরু করলে তো এই বিশাল সিলেবাসের সমুদ্রে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। বইটি সম্পূর্ণভাবে অফিসিয়াল পিএসসি সিলেবাস মেনে তৈরি করা হয়েছে। সিলেবাসের অ্যালাইনমেন্টটা খুব জরুরি। হ্যাঁ, আর সিলেবাসকে অত্যন্ত বৈজ্ঞানিকভাবে নম্বর বিভাজনের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে প্রস্তুতির ফোকাসটা একদম ঠিক থাকে। এই নম্বর বিভাজনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সিলেবাসের এই বিশাল ক্যানভাসে দেখা যাচ্ছে ইংরেজিতে রয়েছে 50 নম্বর, হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি ও কস্টিং এ 40 নম্বর, জেনারেল নলেজ, হিস্ট্রি ও জিওগ্রাফি মিলিয়ে 40 নম্বর। আর বাকিটা? এছাড়া কনস্টিটিউশন, নীতি আয়োগ ও ফিনান্স কমিশনে 35 নম্বর, আর বিজনেস ম্যাথামেটিক্স ও স্ট্যাটিস্টিক্সে আরও 35 নম্বর। সব মিলিয়ে 200 নম্বরের একটা বিশাল আর বৈচিত্র্যময় স্প্রেডশিট। বাপরে, সত্যিই বিশাল। এবং এই স্প্রেডশিটটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই বইটিতে একটা 4 মাসের স্টাডি রোডম্যাপ দেওয়া হয়েছে। 4 মাসের? মানে মাত্র 120 দিন। হ্যাঁ। এই রোডম্যাপটি এমনভাবে ডিজাইন করা যাতে কোনো বিষয় বাদ না পড়ে, আবার মস্তিষ্ক ওভারলোড না হয়। আচ্ছা, তো প্রথম মাসে কি করার কথা বলা হয়েছে? প্রথম মাসটিকে বলা হয়েছে ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির মাস। এই সময় একজন পরীক্ষার্থীকে জার্নাল এন্ট্রি, লেজার, ট্রায়াল ব্যালেন্সের মতো অ্যাকাউন্টেন্সির একেবারে প্রাথমিক বিষয়গুলো ঝালিয়ে নিতে বলা হয়েছে। মানে কোর কনসেপ্টগুলো ক্লিয়ার করা। একদম। পাশাপাশি বিজনেস ম্যাথসের বেসিক, যেমন ধরুন অনুপাত, সমানুপাত আর ভারতের সংবিধানের মৌলিক বিষয়গুলো। ওই মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এগুলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, এগুলো কভার করার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় মাস হলো কোর সিলেবাসে বা গভীরে ডুব দেওয়ার সময়। তখন নিশ্চয়ই একটু কঠিন টপিকগুলো আসবে। ঠিক তাই। তখন স্ট্যাটিস্টিক্সের মতো বিষয় যেমন কোরিলেশন, রিগ্রেশন, সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করতে হবে। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে পার্টনারশিপ অ্যাকাউন্টস, কোম্পানি অ্যাকাউন্টস, ডেপ্রিসিয়েশন। আর কনস্টিটিউশনের ক্ষেত্রে? কনস্টিটিউশনের ক্ষেত্রে নীতি আয়োগের ইতিহাস বা ফাইন্যান্স কমিশনের ভূমিকা বিস্তারিতভাবে পড়তে হবে। কিন্তু এখানে একটা খুব বাস্তবসম্মত বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। হ্যাঁ, বলুন। 4 মাসের এই রোডম্যাপ কাগজে কলমে শুনতে তো খুব বৈজ্ঞানিক এবং নিখুঁত মনে হচ্ছে, কিন্তু বাস্তবটা তো একটু ভিন্ন হতে পারে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। মানুষের জীবনে ক্লান্তি বা বার্নআউট আছে,
অপ্রত্যাশিত কাজের চাপ আছে, বিশেষ করে যে ব্যক্তি একদম শূন্য থেকে শুরু করছেন, তার জন্য কি এই 4 মাস সময় সত্যিই পর্যাপ্ত? প্রশ্নটা খুব লজিক্যাল। এতগুলো বিষয়, এত তথ্য, বইটা কি ধরে নিচ্ছে যে একজন পরীক্ষার্থী যন্ত্রের মতো কাজ করবে? এই রোডম্যাপ কি আদৌ বাস্তবসম্মত? এই সন্দেহটা জাগাটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু বইটি এই সমস্যার সমাধান করেছে টাইম অ্যালোকেশন স্ট্র্যাটেজি বা সময় বরাদ্দকরণের একটা নমনীয় কৌশলের মাধ্যমে। নমনীয় কৌশল মানে ফ্লেক্সিবল? হ্যাঁ, এটি কোনো ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য একই রকম নিয়ম চাপিয়ে দেয়নি। 4 থেকে 6 মাসের একটা উইন্ডো দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেখানে জোর দেওয়া হয়েছে নিজের দক্ষতা আর নম্বরের গুরুত্বের ওপরে। মানে যার যেটা স্ট্রং পয়েন্ট সেটার উপর ভিত্তি করে। একদম। ধরুন, কারোর হয়তো বিকম ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, তার অ্যাকাউন্টেন্সি জার্নাল বা লেজার বুঝতে অনেক কম সময় লাগবে। হ্যাঁ, তিনি তো ওগুলো আগে থেকেই জানেন। ঠিক। তো তিনি সেই বেঁচে যাওয়া সময়টা ম্যাথমেটিক্স বা জিওগ্রাফিতে দিতে পারবেন। আর এই প্রস্তুতিকে আরও সুনির্দিষ্ট করতে বইটিতে খুব নির্ভরযোগ্য কিছু রেফারেন্স বইয়ের কথাও বলা হয়েছে। হ্যাঁ, রেফারেন্সের বিষয়টা বেশ গোছানো দেখেছি আমি। তাই না? হ্যাঁ, যেমন পলিটি বা সংবিধানের জন্য এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির কথা বলা হয়েছে, যাকে এক কথায় এই সেকশনের বাইবেল বলা যায়। আবার অ্যাকাউন্টেন্সির জন্য এস.এন. মাহেশ্বরী বা টি.এস. গ্রেওয়ালের বইয়ের সুপারিশ করা হয়েছে। মানে কোথায় কি পড়তে হবে তার একটা পরিষ্কার ডিরেকশন আছে। ঠিক, কিন্তু মানে লক্ষ্মীকান্তের মতো একটা 900 পৃষ্ঠার বই 4 মাসে পড়া তো রীতিমতো অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক সেই কারণেই বইটিতে সিলেক্টিভ রিডিং বা বেছে পড়ার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে সবটা পড়ার দরকার নেই। একেবারেই না। যেহেতু এটি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তাই একজন পরীক্ষার্থীর ভারতের সংবিধানের প্রতিটা ধারা বা আর্টিকেল পড়ার কোনো দরকার নেই। তাহলে কোনগুলোর ওপর জোর দিতে হবে? বিশেষ করে ফাইন্যান্স বা অর্থ সংক্রান্ত ধারাগুলোর ওপর, যেমন কনসলিডেটেড ফান্ড বা কন্টিনজেন্সি ফান্ডের ধারা, মানে আর্টিকেল 266 আর 267। ইউনিয়ন বাজেটও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, আর্টিকেল 112। এবং এই সার্ভিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ধারাগুলো, অর্থাৎ আর্টিকেল 148 থেকে 151। বুঝতে পারলাম। এর সাথে নীতি আয়োগ কবে তৈরি হলো, যেমন 2015 সালের 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনকে সরিয়ে এটি তৈরি হলো, এই ধরনের সুনির্দিষ্ট তথ্যগুলো জানা খুব জরুরি। মানে বইটির মূল লক্ষ্য হলো অহেতুক তথ্যের পাহাড় থেকে পরীক্ষার্থীকে সরিয়ে এনে ঠিক ততটুকুই পড়ানো যতটুকু পরীক্ষার জন্য প্রাসঙ্গিক। একদম ঠিক বলেছেন। এই যে ফোকাসড অ্যাপ্রোচ, এটাই বোধহয় সফল আর অসফল প্রার্থীর মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, ধরে নেওয়া যাক প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হলো, সিলেবাস শেষ, 4 মাসের রোডম্যাপ ফলো করা হলো, রিভিশনও হলো, কিন্তু আসল পরীক্ষা তো পরীক্ষার হলে। ঠিক, আসল পরীক্ষা তো সেই 150 মিনিটের প্রেসার কুকার। পরীক্ষার হলে বসে তো আর শান্ত মাথায় বই খুলে দেখার সুযোগ নেই। তা যা বলেছেন। 200টি প্রশ্ন আর সময় মাত্র 150 মিনিট। একটু অঙ্ক কষলে দেখা যায় প্রতিটি প্রশ্নের জন্য গড়ে মাত্র 45 সেকেন্ড সময় থাকছে। বাপরে, 45 সেকেন্ড! হ্যাঁ, সেকেন্ডের কাঁটা তো চোখের সামনে ক্রমাগত দৌড়াবে। এই প্রবল স্নায়ুচাপ সামলানোর বিজ্ঞানটা কি? এই জায়গাটাতেই আসে পরীক্ষার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল লড়াই। মনস্তত্ত্বের ভাষায় একে বলা যায় ইগো ডিপ্লেশন বা মানসিক শক্তির ক্ষয়। ইগো ডিপ্লেশন, সেটা আবার কি? ধরুন, অনেক সময় দেখা যায় একজন পরীক্ষার্থী হয়তো কোরিলেশনের একটা কঠিন অঙ্ক নিয়ে ইগোর বশবর্তী হয়ে 3 মিনিট সময় নষ্ট করে ফেললেন, শুধু এই কারণে যে তিনি অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করেছিলেন। একদম তাই। আমি তো এটা পারি, তাহলে কেন মিলছে না, এই ইগোটা কাজ করে। এর ফলে শেষ দিকের 5টা সহজ ইংলিশের প্রশ্ন পড়ার সময়টাই হয়তো তিনি পেলেন না। ওহ, এটা তো একটা বিশাল বড় ফাঁদ। হ্যাঁ, আর বইটিতে এই ফাঁদ থেকে বাঁচার জন্য মার্কস বেসড প্রায়োরিটাইজেশন বা নম্বরের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণের ওপর খুব জোর দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা মস্তিষ্কে গেঁথে নিতে হবে তা হলো 200তে 200 পাওয়ার কোনো দরকার নেই। তাহলে টার্গেট কত হওয়া উচিত? সেফ কোয়ালিফিকেশন বা নিরাপদে পাশ করার জন্য 151 থেকে 171 নম্বর, অর্থাৎ
75 থেকে 85% টার্গেট করাই যথেষ্ট। মানে একটা কঠিন অঙ্ক সমাধান করলেও 1 নম্বর পাওয়া যাবে, আবার একটা সহজ জিকের উত্তর দিলেও সেই 1 নম্বরই জুটবে। ঠিক তাই। এই বিষয়টা অনেকটা হাসপাতালের ইমার্জেন্সি রুমের ট্রিয়াজ সিস্টেমের মতো মনে হচ্ছে। ট্রিয়াজ সিস্টেম মানে ওই রোগীদের অগ্রাধিকার দেয়া। হ্যাঁ, এমার্জেন্সিতে ডাক্তাররা প্রথমে সেই রোগীদেরই চিকিৎসা করেন যাদের বাঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি আর খুব দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব। একদম চমৎকার একটা তুলনা, তাই না? যারা মুমূর্ষু এবং যাদের পেছনে অনেক সময় দিলে অন্য রোগীদের মৃত্যু হতে পারে তাদের পরে দেখা হয়। পরীক্ষার হলো ঠিক একই মেকানিজম। কঠিন অঙ্কে আটকে থাকার মানে হলো সহজ আর দ্রুত নম্বর পাওয়া যায় এমন প্রশ্নগুলো হাতছাড়া করা। একদম একমত আমি। তাহলে কি বইটি থিওরি ভিত্তিক এমসিকিউ গুলো আগে টার্গেট করার পরামর্শ দিচ্ছে? একেবারেই তাই। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের নিয়মগুলো বইটিতে খুব বৈজ্ঞানিকভাবে সাজানো। যেমন বলা হয়েছে প্রথম 10 মিনিট শুধু সব প্রশ্ন দ্রুত পড়ে যাওয়ার জন্য বরাদ্দ করতে হবে আর সহজ প্রশ্নগুলো চিহ্নিত করতে হবে। মানে একটা কুইক স্ক্যান করে নেওয়া। হ্যাঁ, এরপর ইংরেজির জন্য 35 থেকে 38 মিনিট সময় রাখা যেতে পারে, কিন্তু কোনো মতেই একটা প্রশ্নের পেছনে 1 মিনিটের বেশি দেওয়া যাবে না। আর কনস্টিটিউশন বা জিকে এর মতো বিষয়গুলো? ওগুলো তো পুরোপুরি তথ্যভিত্তিক বা ফ্যাকচুয়াল। হয় আপনার উত্তর জানা আছে, নয়তো নেই। হ্যাঁ, ওখানে তো আর বসে বসে ভাবার বা অঙ্ক কষার কিছু নেই। ঠিক তাই কনস্টিটিউশনের 35টা প্রশ্নের জন্য 25 মিনিটের বেশি ব্যয় করাটা এক ধরনের বোকামি। দারুণ লজিক। আর অ্যাকাউন্টেন্সি বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে? অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সেই ট্রায়াড সিস্টেমের নিয়মটাই খাটবে। মানে সহজগুলো আগে? হ্যাঁ, সংখ্যা ভিত্তিক বা নিউমেরিক্যাল প্রশ্নগুলো আগে না ধরে কনসেপ্ট ভিত্তিক বা থিওরিটিক্যাল এমসিকিউ গুলোর উত্তর আগে দিতে হবে। কারণ থিওরি প্রশ্নগুলো অনেক দ্রুত পড়া যায় এবং কয়েক সেকেন্ডেই উত্তর দেওয়া যায়। একদম। বিজনেস ম্যাথসের ক্ষেত্রেও একই কথা। সহজ অঙ্কগুলো আগে করতে হবে আর অচেনা বা জটিল ফর্মুলার অঙ্কগুলো নির্দ্বিধায় স্কিপ করে যেতে হবে। স্কিপ করার আর্ট? হ্যাঁ, নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে স্কিপ করার এই আর্ট বা কৌশলটাই হলো পরীক্ষার হলে সবচেয়ে বড় রক্ষা কবচ। আর সবশেষে রিভিশনের জন্য অন্তত 5 মিনিট সময় হাতে রাখাটা বাধ্যতামূলক। এই টাইম ম্যানেজমেন্টের ব্রেকডাউনটা সত্যিই অসাধারণ। কোন প্রশ্নটা ছাড়তে হবে সেটা জানা, যে কোন প্রশ্নের উত্তর দিতে হবে সেটা জানার মতোই সমান গুরুত্বপূর্ণ। এই সত্যটা খুব স্পষ্টভাবে উঠে এসছে। একদম তাই। তো আমরা পুরো আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টির একটা সারসংক্ষেপ টানি, তাহলে বলা যায় যে অসিত হালদারের এই বইটি কেবল একটা সাধারণ গাইডবুক নয়। না, এটা একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। ঠিক। 17 বছরের প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ, উত্তরের পেছনের কনসেপ্টের গভীরতা, 4 মাসের নিখুঁত রোডম্যাপ এবং পরীক্ষার হলের প্রতি মিনিটের হিসেব, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো আলোচনা থেকে যে শিক্ষাটা পাওয়া যায় তা কেবল পরীক্ষার্থীদের জন্যই সীমাবদ্ধ নয়। একদমই তাই। এটি এমন যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য, যারা বিশাল ডেটা সেট বা তথ্যের সাগরে হাবুডুবু না খেয়ে সেগুলোকে গুছিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এবং যৌক্তিকভাবে বুঝতে চান। হ্যাঁ, কিভাবে একটা বড় লক্ষ্যকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে নিতে হয় আর ইগো দূরে সরিয়ে রেখে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, তা সত্যি এই স্ট্র্যাটেজি থেকে শেখার মতো। হ্যাঁ, জীবনের যে কোনো ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো এই অসাধারণ কৌশল এবং বিশ্লেষণগুলো নিয়ে আজ আমরা এখানেই আলোচনা শেষ করছি। তবে যাওয়ার আগে পুরো বিষয়টি নিয়ে ভাবার মতো একটা দারুণ দৃষ্টিকোণ তুলে ধরবেন আমাদের এক্সপার্ট। হ্যাঁ, একটা বিষয় সত্যিই ভাবায়। আমরা দেখলাম যে 17 বছরের ডেটা বিশ্লেষণ করে একটা পরীক্ষার প্যাটার্ন এত নিখুঁতভাবে অনুমান করা যায় আর এমন সুশৃঙ্খল রোডম্যাপ তৈরি করা যায়। মানুষের মস্তিষ্ক ডেটা থেকে প্যাটার্ন খোঁজার এই কাজটা অসাধারণভাবে করছে। কিন্তু যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রেডিক্টিভ মডেলিং প্রতিনিয়ত উন্নত হচ্ছে, তখন কি এই ধরনের প্রস্তুতির ধরন পুরোপুরি বদলে যাবে? বাপরে, খুব গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, যখন এআই এই প্যাটার্নগুলো আরো নিপুণভাবে ধরে ফেলবে আর হুবহু বলে দেবে কি প্রশ্ন আসতে পারে, তখন কি পরীক্ষার আসল লড়াইটা আর সঠিক উত্তর খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? নাকি পরীক্ষকদের সম্পূর্ণ নতুন কিছু ভাবতে হবে? ঠিক তাই। নাকি পরীক্ষকদের এমন সব সম্পূর্ণ নতুন ধরনের প্রশ্ন বা পরিস্থিতি তৈরি করতে হবে যা অতীতের কোনো প্যাটার্নের সাথেই মিলবে না। আর তখন মানুষের এই এতদিনের শেখা বিশ্লেষণ ক্ষমতার আসল পরীক্ষাটা ঠিক কিভাবে হবে, সেটা সত্যি একটা ভাবার মতো বিষয়। ঠিক আছে,
বইটা সম্বন্ধে তোমরা শুনে নিয়েছো ডিটেলস, ঠিক আছে। তো এই বইটি তোমার প্রায় 700 পৃষ্ঠার একটা বই, 669 ডিটেলস অ্যান্সারগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে। অর্থাৎ যেটি কারেক্ট অ্যান্সার সেটা তো আছে, তার সাথে সাথে যেগুলো কারেক্ট অ্যান্সার নয় সেই কারেক্ট অ্যান্সার নয় গুলো কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, যাতে তোমার ওই কারেক্ট অ্যান্সারগুলো যেগুলো নয় সেগুলো সম্বন্ধে তোমার ধারণা জন্মে যায় এবং পরবর্তীকালে এটা তোমার কাজে লাগে। অর্থাৎ এই বইটা কিন্তু তুমি যে শুধু 17 বছরের কোশ্চেন অ্যান্সার পেয়েছো তা নয়, মানে এটা হচ্ছে 3000 এর কোশ্চেন অ্যান্সার নয়, এটা বলতে পারো 12,000 এর কোশ্চেন অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সারের জন্য ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। যদি আমি 17 বছরের ধরি 200 করে, তাহলে হচ্ছে তোমার 3400। তাহলে আমি প্রতিটা অ্যান্সারের জন্য এক্সপ্লেনেশন দিয়েছি, তার উপরে একটা অ্যান্সার সম্বন্ধে তুমি অনেক ডিটেলস জানতে পারছো। সেটা অ্যাবাউট প্রায় মোর দেন 10,000 এর কোশ্চেন অ্যান্সার তুমি ওটা পাচ্ছ, ডিটেলসে পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। আর যারা বইটা নিতে চাও তারা অবশ্যই আমাকে জানাবে, এই বইটি তোমাদের জন্য থাকলো। অনেকেই নিয়েছে, প্রিপারেশন নাও, খুব শীঘ্রই অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ।